আমি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং বাংলা বিভাগকে আমার নতমস্ত শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের আহ্বান করার জন্য। দ্বিতীয়ত বাংলা বিভাগের সমস্ত অধ্যাপক যারা আমার দীর্ঘদিনের বন্ধু, তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আমার কথা শুনবার জন্য তাদের প্রতি আমার শাশ্বত শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আপনারা জানেন একজন কবি মাইকেল মধুসূদন দত্ত 200 বছর পেরিয়ে এসেছে। 200 বছর পর যখন তার কবি কৃতির দিকে আমরা ফিরে তাকাই, অর্থাৎ একবার অপাঙ্গে ফেলে আসার সময়ে পুরনো হারানো ছড়ানো সময়ের দিকে একবার কিছু ফিরে তাকায়, দীর্ঘ সময় ধরে হেঁটে আসা একজন কবি যিনি তার কাব্যগ্রন্থগুলো নিয়ে কিংবা মহাকাব্যগুলোকে নিয়ে কতখানি সজীব, কতখানি প্রাণবন্ত হয়ে আছেন আমাদের ইতিহাসের ভিতরে, তার একটা পুনঃপাঠ বা পুনর্বিচারের হয়তো সময় এসে গেছে। সময়টা কম দিন নয়, প্রায় 200 বছর। অর্থাৎ পেছন ফিরে তাকাতেই একজন কবি কিভাবে দীর্ঘ সময় ধরে বেঁচে থাকেন, জীবনের মধ্যে, স্পন্দনের মধ্যে, আমাদের কবি হৃদয়ে এবং কবিতা পাঠকের প্রতিটি মুহূর্তের সঙ্গে অনুসঙ্গে ধ্যানে অনুধানের ভেতর কিভাবে একজন কবি দীর্ঘ জীবন এবং দীর্ঘ স্থায়িত্ব লাভ করেন বা আদৌ করেন কিনা, এটি একটি বড় সর্বাত্মক প্রশ্ন হয়ে দাঁড়ায় আমাদের সামনে। ঠিক একই রকম প্রশ্ন, ঠিক একই রকম ভাবনার জায়গা থেকে সেই প্রশ্নটাই আমি আবার নতুন করে পুনঃপাঠের বা পুনর্বিচারের একটা সামান্য প্রবণতা বা একটা সামান্য দিগদর্শন করার একটা চেষ্টা করি। আমরা জানি একজন কবি দীর্ঘদিন বেঁচে থাকতে পারেন যদি পরবর্তী সময়ের কবি, কবিতা পাঠক এবং জীবন, চলমান জীবন, স্বাভাবিক বিকশিত যে জীবন আমরা প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে অতিবাহিত করি, সেই জীবনের মধ্যে একজন কবি বেঁচে থাকতে পারেন মূলত স্মৃতির মাধ্যমে। স্মৃতি আমি খুব গুরুত্বপূর্ণ শব্দ মনে করি। সেইখান থেকে প্রশ্নটা উঠে আসে, মধুসূদন কি আদৌ আমাদের স্মৃতির ভেতর আছেন? যদি থাকেন তাহলে 200 বছর পর তাকে নতুন করে স্মরণ করা বা তার নতুন করে তার কবিতার প্রতি শরণাগত হওয়া একান্ত বাঞ্ছনীয়। আর যদি না, যদি আমাদের স্মৃতির মধ্যে অনেকটা পুরনো, বহুদিনের পুরনো সিন্ধুকের বাক্স খুলে হাতড়াতে যখন দেখব যে সত্যি কি স্মৃতিটা আমাদের ভেতরকার অভ্যন্তরীণ চাপা অবচেতন চেতন লোকের গভীরে মিশে থাকা স্মৃতির মধ্যে তিনি আছেন, কোথাও কি আছেন কোনো কবির হৃদয়ে, কোনো কবিতার পাঠকে এবং দীর্ঘ 200 বছরের স্বাভাবিক জীবন তরঙ্গের প্রতিটি মুহূর্তে? এই প্রশ্নটাই আজকে আমার প্রধান এবং একমাত্র প্রশ্ন। আমরা দেখব, আমরা জানতে চাইব এবং আমরা তৎসহ বুঝতেও চাইব যে মধুসূদন আমাদের স্মৃতির ভেতর কতখানি রয়েছে। আমি একবারও বলবো না যে আমি বলছি বা আমরা ভাবতে চাইছি এই 200 বছর পর আপনারা সবাই মেনে নিন, একবারও সেই অর্বাচীন দাবি করবো, কিন্তু কিছু কিছু কথা বলতে চাই। কিছু কিছু কথা ওই পেছন দিকে ফিরে, অকাঙ্গে ফেলে আসা দিনগুলোর দিকে ফিরে, যখন মধুসূদন মহাকাব্য লিখবার চেষ্টা করছে, সেই দিকে ফিরে একবার যদি আমরা দেখি এবং স্মৃতির মধ্যে খোঁজ করতে শুরু করি কোথায় মধুসূদন আছেন, আদৌ আছেন কিনা, তখনই একটি ছোট্ট আখ্যান মনে পড়ে। আমার যতদূর মনে পড়ছে 1821 সালের 24শে ফেব্রুয়ারি সমাচার দর্পণে প্রমথনাথ শর্মা নামক একজন লেখক 2টো কিস্তিতে 2টো আখ্যান লিখেছেন। ঠিক 2টো কিস্তি প্রকাশিত হয়েছিল। লেখক প্রমথনাথ শর্মা, আখ্যানটির নাম ছিল
বাবুর উপাখ্যান। আমি এই উপাখ্যানটা দিয়ে সম্ভবত আমার আলোচনাটাও শেষ করি। উপাখ্যানটা ছিল যে সে সময়ে এক বিত্তশালী পরিবার, সেই বিত্তশালী পরিবারের সন্তান তিলকচন্দ্র। অবশ্যই আপনাদের মনে হতে পারে মধুসূদন থেকে তিলকচন্দ্র আমি কেন চলে যাচ্ছি। এমনও হতে পারে তিলকচন্দ্রই মধুসূদন দত্ত, কিংবা মধুসূদন দত্তই কখনো তিলকচন্দ্র হয়ে উঠতে পারেন, সেই সম্ভাব্য বাস্তবতার নিরিখে যদি আমরা একটু দেখি। তো তিলকচন্দ্র অতিরিক্ত প্রশ্রয়ে, পারিবারিক প্রশ্রয় এবং সামাজিক সমর্থনে নিজেকে মহাজ্ঞানী এবং মহাপণ্ডিত ভাবতে শুরু করেছিলেন। ভাবতে শুরু করেছিলেন এবং তার আচার আচরণ ব্যবহার সেই মহাজ্ঞানী এবং মহাপণ্ডিতের কৌলিন্যের দ্বারা সর্বদাই চালিত, এবং তিনি সর্বদাই নিজেকে মনে করতেন সেই সময়ের পরিপ্রেক্ষিতে তিনি সাহিত্যের সমকক্ষ, এবং আমাদের দেশে কেউই তার সমকক্ষ বলে কেউ নেই, এবং প্রাণপণে তিলকচন্দ্র সাহেব হয়ে উঠবার চেষ্টা করতেন প্রতিদিন প্রতি মুহূর্তে। মধুসূদন কি এই তিলকচন্দ্রের মতো সাহেব হয়ে উঠতে চেয়েছিলেন? কখনো। সেই জায়গা থেকেই আমরা মধুসূদনকে একটু ভেবে রেখেছি। তার আগে বলি, মধুসূদনকে মূলত আমরা মনে রেখেছি পুনর্নির্মাণের দিক থেকে। আমরা এবার তাদের তিলকচন্দ্রের কথাটা আপাতত স্থগিত রাখছি। পুনর্নির্মাণ ছাড়া মধুসূদন আমাদের স্মৃতির কোথাও আছেন কিনা শোনা, কিভাবে আছে, কেমন ভাবে আছে। লক্ষ্য করব যে মধুসূদনের কবি জীবন বা কাব্য জীবন যতই সংক্ষিপ্ত, মোটামুটি তার তিনটি পুনর্নির্মাণের দিকটা আমরা একটু বিবেচনা করে দেখতে পারি। একটা হচ্ছে ব্যক্তিগত জীবন কেন্দ্রিক পুনর্নির্মাণ, যেখানে তিনি নিজের জীবনকে পুনর্নির্মাণ করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে বাংলা ভাষা কেন্দ্রিক পুনর্নির্মাণ, যেখানে তিনি বাংলা ভাষাকে নতুন করে গড়ে পিঠে দিবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং তৃতীয়ত পুরাণ, মহাভারত, রামায়ণ কেন্দ্রিক, অর্থাৎ পুরাণ পত্র প্রতিমা কেন্দ্রিক পুনর্নির্মাণ। আমরা প্রথম থেকে যাই, প্রথম জীবন কেন্দ্রিক যে পুনর্নির্মাণ, সেই জায়গা থেকেই একটুখানি করি, খুব সংক্ষেপে, খুব আমরা দীর্ঘ আলোচনাও যেতে চাইছি না, যেগুলো আমরা ভাবছি এই মুহূর্তে দীর্ঘ 200 বছর পর, সেই ভাবনার অংশ এবং অংশীদার হিসেবে আপনাদের আমি গ্রহণ করছি বা আপনারা গ্রহণ করবেন, এরকম করে। তো জীবন কেন্দ্রিক পুনর্নির্মাণটা কি ছিল? ছোটবেলার কথা বাদ দিন, যে জায়গাটা, যে ঘটনাটা সবচেয়ে ভয়ঙ্কর এবং চমকপ্রদ, সে ঘটনাটা হচ্ছে যেটা একজন মানুষের জীবনের চূড়ান্ত মুহূর্ত। বাবা, মধুসূদনের বাবা মধুসূদনের পাত্রী ঠিক করেছেন বিয়ে দেওয়ার জন্য দেশের কন্যা, দেশের জন্য, এবং মধুসূদন দেশের মেয়েকে বিয়ে করতে রাজি নন, একেবারে রাজি নন। এবং তিনি পরিষ্কার গৌরদাস বসাককে চিঠি লিখছেন বাবাকে প্রতিহত করবার জন্য, বাবাকে আটকানোর জন্য, এবং তিনি যে কিছুতেই এই দেশজ মেয়েকে গ্রহণ করতে চাইছেন না, ইচ্ছুক নন, সেই জন্য তিনি বারবার গৌরদাস বসাককে বলছেন অনেকটা এইরকম যে তাকে যেন গৌরদাস বসাক বাঁচায়। বাঁচায় কার হাত থেকে? বাবার হাত থেকে। বাঁচায় কার হাত থেকে? না, এই দেশজ মেয়েকে বা তার পানি গ্রহণ করবার হাত থেকে। অর্থাৎ কোথাও দেশজ মেয়ের কথা যখন বিয়ের প্রস্তাবে রাজি হচ্ছেন না, দেশজ মেয়েকে কিছুতেই গ্রহণ করছেন না, সেই সময় মধুসূদনের কবিতাবলী যদি আমরা একটু লক্ষ্য করি, কিন্তু বারবার কবিতায় একজন যে রাজকন্যা ফিরে আসছেন, প্রায় অধিকাংশ কবি কবিতায় একটা গল্প সুন্দরী কোনো রাজকন্যা ফিরে আসেন, সেটা স্বাভাবিক, এবং প্রত্যেক কবি কবিতার মধ্যে সেরকম একটা তুমি বলে কেউ না কেউ থেকে যায়। এবং মধুসূদনের কবিতায় যথারীতি সেই তুমি ছিলেন। যে রাজকন্যার কথা বলছেন মধুসূদন দত্ত, তিনি সবসময় বিদেশিনী, নীল নয়না। তাহলে এই ঘটনাটা গৌরদাস বসাককে লিখিত চিঠি, গৌরদাস বসাকের কাছে আশ্রয় প্রার্থনা, বাবার হাত থেকে বাঁচানো, দেশজ মেয়েকে বিবাহ সম্বন্ধ সূত্রে গ্রহণ করবার হাত থেকে বাঁচানো, স্বনিবন্ধ অনুরোধ রাখছেন গৌরদাস বসাককে। এবং সেই সঙ্গে সঙ্গে কোনো এক পাশ্চাত্য, নীল নয়না বলতে আমরা পাশ্চাত্য নারী ছাড়া আর ভাববো কিনা সেটাও একটা প্রশ্নের বিষয়,
সুতরাং দেখা যাচ্ছে যে দেশ সম্বন্ধে, নিজের দেশ, নিজের স্থান, কাল, পাত্র, সেই সংসর্গের মধ্যে মধুসূদন থাকতে চাইছেন না। এই একটি চিঠি কিন্তু এটা একটা বড় প্রামাণ্য দলিল হয়ে গেছে মধুসূদনের জীবন পুনর্নির্ণয়ের। শুধু তাই না, এর পরবর্তীকালে নানা রকম ঘটনা বিস্তার তো আছে। যে সময়ে যে নতুন, আমরা বারবার 19 শতকের নবজাগরণের কথা বলি, আমি একবারও সেই নবজাগরণের কথা বলতে চাইছি না, যে সেই নবজাগরণটা একটা বিরাট প্রশ্ন চিহ্নের সামনে থাকতেই পারে, যে কত শতাংশ মানুষের সেই নবজাগরণ হয়েছিল, কারা নবজাগ্রত হয়েছিলেন, আদৌ নবজাগ্রত হয়েছিলেন না, সেসব অনেক প্রশ্ন এবং বিতর্কিত প্রশ্ন, সে সন্ধানে আমার অভিমত আমি ব্যক্ত করতে চাই। কিন্তু যে কথাটা হচ্ছে যে সেই সময় যে ঘটনাগুলো ঘটছে, প্রথমে তিনি দেশজ মেয়েকে প্রত্যাখ্যান করছেন এবং তারপরে বিলেতে চলে যাচ্ছেন। বিলেতে চলে গিয়ে যখন চলে যাচ্ছেন, সেখানে বারবার নানাভাবে ঋণ করছেন এবং বেশ ভালো রকম ঋণ। যে সময় বিদ্যাসাগরকে তিনি বারবার উপর্যুপুরি অনেকগুলো চিঠি লিখছেন, টাকা চেয়ে, টাকা চেয়ে, এবং বিদ্যাসাগর টাকাও দিচ্ছেন, 15,000 টাকা দিচ্ছেন, পাঠাচ্ছেন বারবার। এবং একটা সময় বিদ্যাসাগর কিছুটা উষ্ণ এবং বিরক্তির সঙ্গে মধুসূদনকে যে চিঠিটা লিখেছিলেন, সেখানেও মধুসূদনকে বিদ্যাসাগর একটা স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন যে অধিক ধনশালী ব্যক্তি হলেও, কিংবা যার কাছে প্রচুর পরিমাণ অর্থ আছে, তার অর্থ থাকলেও তোমাকে আমাদের পক্ষে বাঁচানো সম্ভব না, তালি দিয়ে জীবন চালানো যায় না। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মধুসূদন দত্তকে দিচ্ছেন। তাহলে এই যে জীবন পুনর্নির্মাণ করছে, নিজের জীবনকে দেশ ছেড়ে ইউরোকেন্দ্রিক, পাশ্চাত্য কেন্দ্রিক, আধুনিক হয়ে উঠবার একটা সর্বাত্মক প্রচেষ্টা, এবং সেক্ষেত্রে একের পর এক ঋণ বা কর্য করে যেতেও তিনি দ্বিধাগ্রস্ত হচ্ছেন না। এবং বিদ্যাসাগরের মতো মানুষ তাকে বারবার ঋণও দিচ্ছেন, সতর্কও করছেন, সে সতর্কবার্তা মধুসূদন বিন্দুমাত্র কর্ণপাত করছেন না। কারণ তখন পর্যন্ত তিনি যথেষ্ট পরিমাণে পাশ্চাত্য প্রবণ মনস্তাত্ত্বিক যে অন্তর্গত যে প্রত্যাশা, সেই প্রত্যাশার মধ্যেই বিলীন হয়ে আছে। তখনও পাশ্চাত্যের প্রতি অন্ধ মোহ বা আনুগত্য থেকে তখনও পর্যন্ত মধুসূদন কিন্তু নিজেকে মুক্ত করতে পারেননি। শুধু তাই নয়, খেয়াল করে দেখুন, যে সময় মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্ম গ্রহণ করছেন, সেটা একটা বড় প্রশ্নে দাঁড়িয়ে যেতে পারে, সেই সময় কি সত্যি খ্রিস্ট ধর্ম গ্রহণ করার দরকার ছিল, নাকি নিজেকে অতিরিক্ত পাশ্চাত্য প্রবণ বা অতিরিক্ত আধুনিক বলে নিজেকে প্রতিষ্ঠিত করবার একটা অভ্যন্তরীণ তাগিদ থেকে তিনি করছিলেন। তার হিন্দু কলেজ এবং ইয়ং বেঙ্গলের তার যারা সহপাঠীরা, সমবয়সীরা, তারা ওই নব্য আধুনিকতাকে সাদরে এবং সাড়ম্বরে স্বীকার করে নিচ্ছে, কিন্তু তাদের কিন্তু এই মধুসূদন দত্তের মতো আধুনিকতা, পাশ্চাত্য আধুনিকতার সর্বশ্রেষ্ঠ কবি হিসাবে নিজেদের এরকম প্রমাণ করবার পরাকাষ্ঠা বা সবচেয়ে বড় আধুনিক এরকম পরাকাষ্ঠা দেখানোর জন্য নিজের ধর্ম ত্যাগ করবার এবং খ্রিস্ট ধর্ম গ্রহণ করবার বাতুলতা দেখাতে হবে। কিন্তু মধুসূদন দেখাচ্ছে কারণ তার জীবনযাত্রা তৈরি হচ্ছে এবং প্রথম থেকেই পাশ্চাত্য করে। তখনই আমাদের মাথায় প্রশ্নটা জেগে ওঠে যে মধুসূদন পরবর্তীকালে এটি কি করে সভ্যতায় কালীর মতো বা নবকুমারের মতো চরিত্র অঙ্কন করছে, শানিত বচনে এবং শানিত ব্যঙ্গে। মধুসূদন কি নিজেও কি সেই কালী এবং নবকুমারের নবচরিত্রের মধ্যে ছিলেন না? নিজেও ছিলেন। কারণ কালী বা নবকুমারকে যদি পাশ্চাত্য প্রবণ প্রাথমিক শিক্ষার দৌলতে ধরাকে সরা জ্ঞান করতে দেখি, মধুসূদন কিন্তু তার বাইরে যাচ্ছেন না। তিনি নিজের আত্মজীবনের অংশটি কালীতে রেখে গেলেন না, কিংবা নিজের আত্মজীবনের অংশ নবতে রেখে গেলেন না, কিংবা মধুসূদনের জন্মের 3 বছর আগে যে প্রমথনাথ শর্মা যে তিলকচন্দ্রকে আমাদের সামনে উপস্থাপিত করেছিলেন, যিনি ক্রমাগত নিজেকে সাহেবদের সমকক্ষ বলে প্রতিষ্ঠিত করবার তীব্র অভ্যন্তরীণ ব্যাকুলতায় উড়ন্ত ঘোড়া হয়ে যেতে চেয়েছিলেন, সেই তিলকচন্দ্র নয় তো মধুসূদন দত্ত। আমরা জানি এডওয়ার্ড সাইদের কথা, তিনি বলেছিলেন যে পাশ্চাত্য সবসময় মনে করে যে প্রাচ্যের চেয়ে তারা অনেক বেশি এগিয়ে আছে। মধুসূদনের হয়তো দীর্ঘ সময় বিলাতে থাকা, পরের পয়সায় বা অন্যের সাহায্যে সহযোগিতায় ঋণে
সেখানে বেশ যথেষ্ট বিলাসবহুল জীবনযাপন করা ইত্যাদি ইত্যাদির মধ্যেও একটা কোথাও তিনি ক্রমশ বুঝতে পারছিলেন যে একটা চূড়ান্ত সত্য যে পাশ্চাত্যের কবি হওয়ার আকাঙ্ক্ষা, পাশ্চাত্যের সর্বশ্রেষ্ঠ মহাকবি হওয়ার আকাঙ্ক্ষা যতখানি তার মধ্যে তীব্র, পাশ্চাত্য তাদের তৃতীয় বিশ্বের কবি ছাড়া কিছুমাত্র মনে করে না। তাহলে কি যেদিন মধুসূদনের এই আত্মোপলব্ধি জন্মালো যে তিনি পাশ্চাত্যের কবি হয়ে উঠতে চাইছেন,